স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-20-তে বুধবার আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শারজায় বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলা। দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় তুলে সিরিজের সমতা ফেরা আরব আমিরাত। শেষ ম্যাচ জিতে সিরিজ জেতার লক্ষ্য টাইগারদের। একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। রহমান পেয়ারের রিপোর্ট। ঘরে বাইরে বাংলাদেশের ক্রিকেট দুঃসময়ে। আরব আমিরাতের বিপক্ষেও এখন টি-20 সিরিজ হারের চোখ রাঙানি। মনোবলে চাঙ্গা র্যাঙ্কিংয়ের ৬ ধাপ পেছনে থাকা আমিরাতি। ৩ ম্যাচের টি-20 সিরিজটা আশ্চর্যজনকভাবে মোড় নিয়েছে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ম্যাচটা সিরিজ ডিসাইডার হবে, যেখানে স্বাগতিকদের সামনে কেবল ২-১ ব্যবধানে জয়ের সুযোগই থাকবে না, বরং প্রথমবারের মতো পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে সিরিজ জয়ের হাতছানি থাকবে। টাইগাররা কি শেষ ম্যাচ জিতে সিরিজ হারের লজ্জা থেকে বাঁচতে পারবে? সিরিজটা বাংলাদেশ জয় দিয়ে শুরু করে, তবে দ্বিতীয় ম্যাচে আরব আমিরাত শক্তিশালীভাবে ফিরে আসে। এক বল বাকি থাকতে হাই স্কোরিং থ্রিলার জিতে নেয় স্বাগতিকেরা। সিরিজে ১-১ সমতা। দ্বিতীয় ম্যাচে মাত্র ৪২ বলে ৮২ রান করে মোহাম্মদ ওয়াসিম আরব আমিরাতের জয়ের নায়ক। প্রথম ম্যাচেও তিনি হাঁকিয়েছিলেন হাফ শতক। টাইগারদের খুঁজে বের করতেই হবে ওয়াসিমকে দ্রুত ফেরানোর উপায়, নয়তো ওর ব্যাটেই আমিরাত তৈরি করতে পারে ঐতিহাসিক অধ্যায়। ভীষণ চাপে কাপ্তান লিটন দাস। দ্বিতীয় ম্যাচে ৪০ রান করেছেন ১২৫ স্ট্রাইক রেটে। শেষ ম্যাচে দল তার কাছ থেকে সেরা ব্যাটিং চাইবে। বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। দ্বিতীয় ম্যাচে ওভার প্রতি ১৪.৩৪ রান দেয়া তানজিম সাকিবের জায়গায় দেখা যেতে পারে হাসান মাহমুদকে। তবে একাদশে পরিবর্তনের চেয়ে টাইগারদের জন্য জরুরি মানসিকতায় পরিবর্তন। টি-20-র সঠিক ব্র্যান্ডের ক্রিকেট এখনো রপ্ত করতে পারেনি বাংলাদেশ দল। যে দলে মেহেদী হাসান মিরাজের মতো পরীক্ষিত পারফর্মারের জায়গা হয় না, সেই দলের নীতি নির্ধারকদের চিন্তার গভীরতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। বিপিএল এর সেরা ক্রিকেটার মিরাজের জায়গা হয়নি টি-20 দলে, অথচ তাকেই পিএসএল এর দল লাহোর কালান্দার্স ডেকেছে। রহমান পেয়ার, ৭১। অর্ধেক অস্ত্র দিয়ে যুদ্ধ জয় করা যায় না। আরব আমিরাতের বিপক্ষে হারার পর ঘরোয়া ক্রিকেটের সফল কোচ মিজানুর রহমান বাবুল বলছেন, ক্রিকেটারদের স্কিল আরও বাড়াতে হবে। অস্ত্র ধার না দিলে ফল আসবেন কালে ভদ্রে। তার মতে প্র্যাকটিসে শরীফুল, হৃদয়, সাকিবরা আত্মবিশ্বাসী, ম্যাচে চাপের সময় ভেঙে পড়ছে প্রায় সময়। সাইফুল রূপকের রিপোর্ট। ইউরোপিয়ান ক্রিকেটে দেখা যায় অমন ছেলে খেলা। শারজায় ক্রিকেট নয়, যেন কমেডি শো করলো টাইগাররা। ভক্তদের ভালোবাসা নজরে আসবে কি করে? সতীর্থদের এলোমেলো হাস্যকর ভুলে কাপ্তান লিটনের মাথা জুড়ে যে যন্ত্রণা। শরীফুল, হৃদয়দের বাজে ফিল্ডিং, ইয়র্কার দিতে গিয়ে ফুলটস ডেলিভারিতে দলের ১২টাই বাজিয়েছেন তানজিম সাকিব। অথচ সপ্তাহ দুয়েক আগে পারফেক্ট ইয়র্কার দিয়ে একের পর এক স্টাম্প উড়িয়েছেন। প্র্যাকটিসে ওরা শাহেনশাহ। তুলনামূলক দুর্বল আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে কেন ছন্নছাড়া? ব্যাখ্যা কি জানা আছে বিপিএল ব্যাক টু ব্যাক শিরোপাধারী কোচ বাবুলের? ৬টা বল আসছে, ৬ মারার বল আমরা ৩টা মারতে পারতেছি আর ৩টা মারতে পারতেছি না। সো এইটাই স্কিলের ডেভেলপের জায়গা, যে আমি ৬টা বলের মধ্যে 5টা ৬ মারতে হবে। এবং যখন ইয়র্কার মারা দরকার, আমি ওই প্রেশার সিচুয়েশানে আমার ইয়র্কার হচ্ছে না। হ্যাঁ, সো আমি বলবো যে স্কিল ডেভেলপ করার জন্য যত রকম ফ্যাসিলিটিস দরকার, সেই জন্য বেশি বেশি ম্যাচ খেলা, হোম অ্যান্ড অ্যাওয়ে, বাইরেতে সবার সাথে সবার ম্যাচ খেলা, এরকম ম্যাচই বেশি খেলতে হবে। তখনই আপনি ওই পরিবেশটা তৈরি হবে। প্র্যাকটিসে আপনি অনেক ইয়র্কার মারলেন, অনেক ৬ মারলেন, হ্যাঁ, কিন্তু যে এইটাও একটা পরিবেশ। আবার যখন ম্যাচে খেলতে যাবেন তখন একটা প্রেশার ক্রিয়েট হয়, সেইটা অ্যাডাপ্ট করার জন্য ম্যাচ খেলতে হবে। সো তখন আপনি এই স্কিলগুলো ডেভেলপ হবে। দেশে বিদেশে জাতীয় দলের জার্সিতে কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ম্যাচ তো আর কম খেলছে না বাংলার ক্রিকেটাররা। তবুও কেন বাড়ছে না স্কিল? মানসিক শক্তির ঘাটতি কি আছে? খেলায় যদি শিখলাম, শুধু জিততে শিখলাম না, আগে জিততে শিখতে হবে, তারপরে পাশাপাশি খেলা শিখতে হবে। আপনি অনেক ইকুইপড, আপনি যুদ্ধ করতে গেছেন, আপনার কাছে সব রকম অস্ত্র আছে, আপনি তখন কি করবেন? ভয় পাবেন? আপনি আধা অস্ত্র নিয়ে গেছেন, হ্যাঁ,
তখন অবশ্যই কিছু কিছু জায়গায় আপনি লুকিয়ে যাবেন। সো আমি স্কিলের উপরে প্রেশার দেবো, আপনি অনেক বেশি ইকুইপড হইতে হবে। আরব আমিরাতের কাছে বড় লজ্জা পেল লিটনরা। ঘরের মাঠে আবার পরপর 2 ম্যাচে নিউজিল্যান্ড এ দলের কাছে পর্যুদস্ত সোহান বিজয়রা। জাতীয় দল কি পাইপলাইন, সবখানেই যেন কালো মেঘ। বাংলার ক্রিকেটে ঝকঝকে আকাশের দেখা মিলবে কবে? টিমের যতটুকু স্ট্রেংথ ছিল ওইটা নিয়ে আমাদের খেলা উচিত ছিল, এবং কিছু কিছু বাজে ডিসিশনের জন্য আমাদের ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে। বাট এখানে সেটা রিকভারি করার সুযোগ আছে, আমরা চেষ্টা করব অবশ্যই। যেটা এখানে ড্র করলে তো আমরা সিরিজ হেরে যাব আমরা। সো আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে ম্যাচ জেতার। সিলেটে শেষ ওয়ানডে হারার পর প্রথম 4 দিনের ম্যাচেও নিউজিল্যান্ড এ দলের কাছে 70 রানে পরাজয়। সিরিজ হার এড়াতে বুধবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয়টায় জয়ের বিকল্প নাই স্বাগতিকদের। সাইফুর রূপক, 71। কানপুর টেস্টের পর আবারও দেখা হবে সাকিবের সঙ্গে। পিএসএল খেলতে মেহেদী মিরাজ পাকিস্তান উড়ে গেছেন। পাকিস্তানের অতীত স্মৃতি মিরাজকে করছে আত্মবিশ্বাসী। লাহোর কালান্দার্সের হয়ে নিজে ভালো কিছু করতে চান, দলে জয় অবদান রাখতে চান। পিএসএল খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে পিএসএল ও টি20 নিয়ে নিজের ভাবনার কথা শুনিয়েছেন সহকর্মী নাইয়ান বিন জসিমকে। বাংলাদেশের মেহেদী মিরাজ টি20 স্কোয়াড থেকে বাদ, তবু বাংলাদেশকে বুকে ধারণ করে বাংলার নাম উজ্জ্বল করতে উড়ে যাচ্ছেন পাকিস্তানে। পিএসএল এর লাহোর কালান্দার্সের জার্সিতে সাকিব আল হাসানের সঙ্গে মাঠ মাতাতে। একই দিনে 2 রকম অনুভূতি। আগের রাতেই টাইগাররা আরব আমিরাতের বিপক্ষে শারজায় বাজেভাবে হেরে গেছে। আবার একই দিনে অর্থাৎ আজকের দিনটাই মেহেদী হাসান মিরাজ এখন থেকে 4-5 ঘন্টা পরে আসলে পাকিস্তানের ফ্লাইট ধরবেন প্রথমবারের মতো পিএসএল খেলার জন্য লাহোর কালান্দার্সের হয়ে। 2টা অনুভূতি, বাট আমরা খারাপ অনুভূতিটাকে একটু পাশে রেখে ভালো অনুভূতিটা নিয়ে আসলে আলাপ করতে চাই মেহেদী হাসান মিরাজের সঙ্গে। একই টিমে সাকিব আল হাসানও খেলছেন। সবশেষ সাকিব আল হাসানের সঙ্গে খুব সম্ভবত কানপুর টেস্টে আপনাদের দেখা হয়েছিল। লং টাইম পর আসলে আপনার প্রিয় সতীর্থের সঙ্গে, আপনার ক্যাপ্টেনের সঙ্গে দেখা হচ্ছে, একসময় ক্যাপ্টেনের সঙ্গে। যেহেতু সাকিব ভাই বাংলাদেশকে অনেক দিন করেছে, রিপ্রেজেন্ট করেছে এবং ওয়ার্ল্ডের অলরাউন্ডার ছিল অনেক দিন, এবং যেহেতু তিনি এখন পিএসএল খেলছেন, আমি আর তিনি একসাথে খেলবো, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষই খেলা দেখার জন্য আগ্রহী থাকবে। যদি অপরচুনিটি থাকে, খেলার সুযোগ থাকে, একসাথে খেলি, এবং আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই সেই খেলাটা দেখবে। উনি আছে, ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি হয়তো ওনার সাথে শেয়ার করতে পারবো, উনি আমাকে অ্যাডভাইস দিতে পারবে। যেহেতু বাংলাদেশ টিমে যখনই খেলেছি অনেক ম্যাক্সিমাম টাইম আমি ওনার কাছ থেকে বোলিং যখন করতাম টিপস নিতাম কীভাবে করলে ভালো হবে ডিউরিং দ্য ম্যাচ। সো এই জিনিসটা আমার মনে হয় কাজে লাগবে, যেহেতু আমরা এক টিমে আছি। মিরাজ, পাকিস্তানে আপনার খুব রিসেন্ট টাইমে ভালো কিছু স্মৃতি আছে। রাওয়ালপিন্ডির সেই ম্যাচটার কথা যদি বলি, টেস্ট ম্যাচে, এবার নিশ্চয়ই একটা নতুন মেমোরিজ নিয়ে আসতে চাইবেন, ভালো করার চেষ্টা করবেন। পাকিস্তানে আমার বিশেষ অনেক স্মৃতি আছে, বিশেষ করে টেস্ট ম্যাচে আমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলাম, এবং আমার এখনও মনে আছে এশিয়া কাপে আমি 100 রান করেছিলাম লাহোরের মাঠেই আফগানিস্তানের সাথে। সো ওইটাও আমার একটা বড় একটা স্মৃতি হিসাবে আছে। সো আশা করি এটা যদি কনফিডেন্টটা থাকে এবং এটা যদি কাজে লাগাতে পারি, তাহলে পিএসএলে হয়তো ওই কনফিডেন্টটা আমার অনেক কাজে লাগবে। শুধু নিজে পারফর্ম না, যেন টিম জিতে, এটাই যেন আমি চেষ্টা করবো, এবং আমার দ্বারা যেন টিম হেল্প হয় এবং ম্যাচ জিততে পারে। সো এইভাবেই আমি প্ল্যানিং করছি। একই টাইমে হয়তো বা বাংলাদেশ টিমও সেখানে থাকবে, মানে কাছাকাছি একটা জায়গায় হয়তো বা বাংলাদেশের থাকা হবে। এই অনুভূতিটা কেমন আসলে, যে ন্যাশনাল টিমে খেলতে পারছেন না, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন? যদি টি20তে বাদ না পড়তাম হয়তো এই অপরচুনিটিগুলো পেতাম না পিএসএল খেলার বা বাইরে খেলার। সো এটাও আমার জন্য একটা পজিটিভ দিক, আমি মনে করি। আমি সবসময় পজিটিভ দিকই নেই। এটা একটু কঠিন প্রশ্ন করব এবার, কারণ হচ্ছে যেহেতু আসলে টি20 নিয়ে আলাপ করছি, আপনি মোটামুটি প্ল্যানেই ছিলেন। একদম অনেস্টলি বলবেন, যখন আসলে নির্বাচকরা বললেন যে আসলে আপনি একটু ব্যাকফুটে আছেন এই দলটার হিসেব নিকেশ করলে, কম্বিনেশন হিসেব করলে, আপনার কাছেও কি আসলে তাই মনে হয়েছে কিনা? আরেকবার একটু মনে করিয়ে দিই, আপনি ভুলে যেতে পারেন। আপনার সঙ্গে ড্রয়িং রুমে বসে আপনার আলাপ করছিলাম, আপনার যেই ক্রেস্টটা সবশেষ বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, সেই ক্রেস্টের দিকে আমার চোখ যাচ্ছিল। তখন মনে হচ্ছিল যে মিরাজ তো আসলে থাকতেই পারতো এই স্কোয়াডে, এবং এটা সবাই মনে করে। অনেস্টলি বলবেন, আপনি কি মনে করেন আপনি একটু ব্যাকফুটে ছিলেন? আশা করেছিলাম হয়তো আমি টি20 স্কোয়াডে থাকবো, কারণ যেহেতু আমি বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছি। অনেস্টলি যদি বলেন আমাকে, যে আমি একটু হতাশা হয়েছিলাম,
কারণ হতাশা এর জন্যই হয়েছিলাম যে আমি তো বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম এবং ওয়েস্ট ইন্ডিজে আমরা যেখানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমরা মানে হোয়াইট ওয়াশ করেছিলাম, ওখানে টপ অর্ডার হয়তো 25-30 রান কন্ট্রিবিউট করেছে, হয়তো বড় হয়নি বাট ওইটাই অনেক মানে টিমের জন্য কার্যকরী ইনিংস ছিল। হ্যাঁ, আমাকে যদি ক্লিয়ার মেসেজ দিয়ে দেওয়া হয় যে না আমাকে টি-20 আমি মানে খেলবো না বা তাহলে আমার জন্য ক্লিয়ার থাকে, কারণ আমি চিন্তা করতে পারবো ওডিআই টেস্টের জন্য আমি ফোকাস দিতে পারবো। মিরাজ নতুন একটা মিশনে যাচ্ছেন, দারুণ একটা মিশন এবং এখানে আপনার কিছু চ্যালেঞ্জও থাকবে, একই সঙ্গে ভালো করার একটা সুযোগ আছে। নিশ্চয়ই পিএসএলে দারুণ কিছু করে দেশে ফেরত আসবেন এবং আবারও আপনার সঙ্গে নিশ্চয়ই আড্ডা দেওয়ার সুযোগ হবে। অনেক অনেক শুভকামনা থাকলো মিরাজ, নিশ্চয়ই ভালো কিছু নিয়ে আসতে পারবেন ভক্তদের জন্য। মিরাজের জন্য অনেক শুভকামনা থাকলো। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ, তবে কমছে ম্যাচের সংখ্যা। 5 ম্যাচের বদলে অনুষ্ঠিত হবে 3 ম্যাচে টি-20 সিরিজ। সবগুলো ম্যাচই গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। সবুজ সংকেত, পাকিস্তানে যাওয়াতে কোনো বাধা নেই এমন বার্তা আগেই পেয়েছিল বিসিবি। তবে টাইগাররা যাবে কি যাবে না, খেলবে কি খেলবে না, দোটানায় আটকে ছিল ফারুক আহমেদের বোর্ড। অবশেষে শারজাতে পিসিবির সঙ্গে লম্বা মিটিং এর পর এলো সুখবর, বাতিল হচ্ছে না বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ, তবে কমছে ম্যাচের সংখ্যা। 5 থেকে 3-এ নেমে এসেছে সিরিজ। সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতে অনিশ্চয়তার মুখে পড়েছিল বাংলাদেশ পাকিস্তান 5 ম্যাচের টি-20 সিরিজ। টি-20 বিশ্বকাপের আগে সিরিজটা বাতিল হওয়া দুই দলের জন্যই ক্ষতির, তাই পিসিবি বিসিবি দুই পক্ষই চাচ্ছিল সিরিজটা খেলতে। তবে তাতে বাধা হয়ে দাঁড়ায় নিরাপত্তা ইস্যু। এরকম দোটানায় ইউএর বিপক্ষে নির্ধারিত সূচিতে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে শারজায় যায় বাংলাদেশ। তবে পাকিস্তান সিরিজ নিশ্চিত না হওয়াতে সেখানে যুক্ত হয় আরও একটা টি-20। এমন পরিস্থিতিতে সোমবার রাতে শারজাতে দুই দেশের বোর্ড প্রধানের রুদ্ধদ্বার বৈঠক। সমস্ত আলোচনা শর্ত যদি কিন্তুতে সন্তুষ্ট নাকভি ফারুক আহমেদ দুজনেই। পিসিবির তরফ থেকে জানানো হয়েছে 3 ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে, সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে এখনো সূচি প্রকাশ করেনি পিসিবি। যদিও এই সিরিজের প্রথম 2 ম্যাচ হওয়ার কথা ছিল ফয়সালাবাদের ঐতিহাসিক ইকবাল স্টেডিয়ামে, এরপর বাকি 3 ম্যাচ লাহোরে যাবার কথা ছিল। তবে নিরাপত্তা ইস্যুতে ভারতের কাছাকাছি বর্ডারে খেলতে চাচ্ছে না কেউই। সিরিজে ম্যাচের সংখ্যা কমে এলেও দুই দলের জন্য টি-20তে ঝালিয়ে নেওয়ার সুযোগ। ধারণা করা হচ্ছে 25 মে লাহোরে পিএসএল ফাইনাল শেষে শুরু হবে সিরিজ। হাসান সজীব, 71। সারাদিন কেবল পড়ালেখা করলেই হবে না, শিশুদের করতে হবে খেলাধুলাও। আর বিএনপি রাষ্ট্রের দায়িত্ব পেলে পাঠ্যক্রম সংস্কারের মাধ্যমে করা হবে বাধ্যতামূলক। শরীর চর্চার জন্য ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ তৈরির মাস্টার প্ল্যান আছে। একই সাথে ক্রীড়া উন্নয়নে নিজেদের রোড ম্যাপও তুলে ধরেছেন দলটার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এই পুরো প্রক্রিয়ার পেছনে অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন সাফজয়ী তারকা ফুটবলার আমিনুল হক। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মা ছিলেন কারাগারে। তার চিকিৎসা, নির্বাচন নিয়ে সরকারের সাথে দেন দরবার, সবার আড়ালে 17 বছর প্রবাসী নির্বাসন কাটিয়ে পাবলিক এঙ্গেজমেন্ট এখন, এমন হাজারো ব্যস্ততা তারেক রহমানের। তবে ছোট ভাইয়ের নামে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে যখন এলেন তিনি অন্য মানুষ। কথা বললেন শুধু খেলাধুলা নিয়ে, কারণ দেশের শীর্ষ রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও কোকো ছিলেন কেবলই খেলাধুলার প্রতি ফোকাসড। কাজ করে গেছেন সেটারই উন্নয়নে। সে সব ফেলে অসময়ে ওপারে পাড়ি জমিয়েছেন। ছোট ভাইয়ের রেখে যাওয়া কাজ সামনে এগিয়ে নিতে তারেক রহমান জানালেন তার দলের ভিশনের কথা, আর স্বীকৃতি দিলেন সেই মহাপরিকল্পনা নিয়ে তার সাথে কাজ করছেন সাফ জয়ের নায়ক আমিনুল হক। 1.5-2 বছর আগে আমিনুল আরেকবার এসেছিল লন্ডনে। তখন এক ফাঁকে আমি ওর সাথে আলাপ করছিলাম, ঠিক একই আলাপগুলো প্রায় 1.5-2 বছর পরে গতকাল আবার আলাপ। বিশেষ করে আমি স্কুল কলেজ বলেছিলাম, আমিনুল আমাকে বলে যে ভাই আমরা স্কুলের মধ্যে থাকতে হবে, কারণ কলেজ হলে তারপরে করা যাবে, কিন্তু তারপরে কলেজ হলে একটা বয়সের একটা পর্যায়ে চলে যায়।
কিন্তু আমরা যদি স্কুল থেকে ট্যালেন্ট হান্ট করি, মাস্টার প্ল্যান অনুযায়ী ক্রীড়া কাঠামো সংস্কারের কাজ শুরু হবে স্কুল পর্যায়ে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম দিয়ে। বাছাই এবং ট্রেনিং এর বিস্তারিত পরিকল্পনা এক্সিকিউট হবে এক্সপার্ট অপিনিয়ন নিয়ে। খেলোয়াড় তৈরির অন্যতম কারিগর বিকেএসপির আধুনিকায়ন বিএনপির অন্যতম এজেন্ডা। তারেক রহমান বলছেন, প্রতি বিভাগে সরাসরি সেই সুবিধা পৌঁছে দেওয়া যাচ্ছে না এখনই। আমরা সবগুলো বিভাগে একটা করে বিকেএসপি করতে চাই। তা আমি আমিনুলকে বললাম যে আমিনুল, সবগুলো বিভাগে যদি বিকেএসপি করতে হয় আমাদের অনেক রিসোর্স লাগবে। এই মুহূর্তে হয়তো এত রিসোর্স না, খেলোয়াড় বের করে আনতে পারি, তখন আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো আরও কেন বিকেএসপি আমাদের দরকার। কিন্তু ট্যালেন্ট হান্টই তো খেলোয়াড় যোগান দেওয়ার একমাত্র মাধ্যম নয়। তাই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক সিলেবাসে আসবে সংস্কার, যেখানে খেলাধুলা হবে বাধ্যতামূলক, থাকবে মার্কিং। তবে খেলতে না চাওয়া বাচ্চাদের কানে ধরে নামিয়ে দিলেই তো আর হয় না, লাগবে মাঠ। সেটা মোটেও পর্যাপ্ত নয়। বিশেষ করে ঢাকা শহরের প্রায় সব মাঠই তো গেছে দখলদারদের পেটে, হারিয়ে গেছে কোমলমতি শিশুদের শৈশব। তাই আপাতত পরিকল্পনা, ঢাকার প্রতি ওয়ার্ডের মাঝখানে ৩-৪ বিঘা জমি নিয়ে হবে মাঠ, থাকবে হাঁটার ব্যবস্থাও। এসব কর্মযজ্ঞের থাকবে একটা নির্দিষ্ট লক্ষ্য, অলিম্পিক্সের জন্য তৈরি করতে হবে খেলোয়াড়দের, আর সেরাদের জীবন গড়ে দেওয়ার দায়িত্ব নেবে রাষ্ট্র। ফ্যামিলিটাকে চালানোর জন্য তাকে তো নিশ্চয়ই কাজ করতে হয়েছে, যেখান থেকে তার ইনকাম আসবে। কিন্তু আমরা যদি এই ব্যবস্থাটা করতে পারি যে ঠিক আছে, ও 3 বছর 4 বছর 5 বছর এই যে ও ট্রেনিংটা করবে, এই যে কম্পিটিশনের জন্য রেডি হবে, এই 3 বছর হোক 4 বছর হোক 5 বছর হোক, এই সময় যা তার যেই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার সেটি রাষ্ট্র তাকে দিবে। খালিদ জামিল, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।